ভালোবাসা কখনো হারিয়ে যায় না, শুধু সময়ের ভিড়ে একটু আড়াল হয়ে থাকে। কখনো এক ভুল নাম্বার, কখনো এক অচেনা কণ্ঠস্বর সেই আড়াল সরিয়ে আবারও ফিরে আসে নতুন দিনের হাসি, খুনসুটি আর বুকের ভেতর জমে থাকা অব্যক্ত অনুভূতিগুলো। আজকের গল্প হারিয়ে ফেরা। আপনারা শুনছেন রাতের গল্প। রাতের গল্প মানে মন ভালো করার গল্প। নো মিস্টার সিংহানিয়া, এই প্রজেক্টটা আমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি কোনো রকম কোনো এক্সকিউজ শুনতে চাই না। ইজ দ্যাট ক্লিয়ার? বাট ম্যাডাম, কিছু একটা বলতে গিয়েও আটকে যান মিস্টার সিংহানিয়া। সামনের রিভলভিং চেয়ারে বসে থাকা মেয়েটি এই কোম্পানির সিইও। হাতের ইশারায় সে ভদ্রলোককে চলে যেতে বলে। তিনি চলে যেতেই ফোন বেজে ওঠে মেয়েটার। ফোনটা ডেস্ক থেকে নিয়ে সে রিসিভ করে বলে, হ্যালো। হ্যাঁ, একটু ব্যস্ত ছিলাম মা। বলো, শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আর তুই কিন্তু নিজের খেয়াল রাখিস। আর শোন, কাল তো ষষ্ঠী, বাড়ি কখন আসবি? সকালের দিকেই যাব ভাবছি, বাট এখনও বেশ কিছু কাজ চেক করা হয়নি। বিকেলেও যেতে পারি। কাল তুমি কিন্তু ফেভারিট পোলাও করবে, কেমন? শোনো মেয়ের কথা, নিশ্চয়ই করবো মা। আচ্ছা, সাবধানে থাকিস। তোর বাবাকে খেতে দেবো, কেমন? রাখি। এখনো বাবার উপর রেগে আছিস? মা, আমার কারোর ওপর রেগে থাকার কোনো অধিকার নেই। আমি রাখছি, বাই। ফোনটা রেখে দেয় রায়। মাথাটা যেন ভারী হয়ে এসছে। সারাদিন ল্যাপটপে কাজ করেছে। না, আজকের মতো এই থাক। এই ভেবে সে ল্যাপটপ ব্যাগে ভরে বেরিয়ে যায় সেদিনের মতন অফিস থেকে। ফ্ল্যাটে এসে ব্যাগ রেখেই রায় ঢুকে যায় স্নানে। কি শান্তি। বেরিয়ে আবার সে বসে পড়ে ল্যাপটপটা সামনে নিয়ে। লাস্ট মিনিট প্রেজেন্টেশনগুলো একবার চেক করতে হবে তো। সারাদিন টায়ার্ড থাকায় চেক করতে করতে খানিক চোখ লেগে যায় তার। হঠাৎ ফোনের ঝংকারে তন্দ্রা কেটে যায় রাইয়ের। ওর মাস্তুতো বোন রিমি ফোন করেছে। ফোনটা ধরতে একদম ইচ্ছে করছে না রাইয়ের। স্বাভাবিক, সারাদিন ক্লান্ত হয়ে কারই বা মন চায় ফোনে কথা বলতে। তাই ফোনটা কেটে দেয় রাই। কিন্তু আবারও বাজতে থাকে এই ফোন। বিরক্ত হয়ে যায় রাই। নিজের মনেই বলে, ধুর, বাড়ি এসেও শান্তি নেই। তোমার বড় ফোন করছি। এতবার যখন কল করছে, হয়তো কোনো দরকারও থাকতে পারে। এবার ফোনটা নিজেই কেটে যায়। রাই নম্বর ডায়াল করে বলতে থাকে, সরি রেম, আমি জানি তুই অনেকবার কল করছিস, আর আমি কেটে দিয়েছি। আসলে সারাদিন এত পরিশ্রম, এত অফিসের চাপ যে মাথাটা খুব ধরে আছে রে। আমি কাল কথা বলি তোর সাথে, প্লিজ। হ্যালো হ্যালো রিম, রিম, শুনতে পাচ্ছিস? কী রে? হ্যালো, কী রে, বল কিছু। অপর প্রান্তে একটা পুরুষ কণ্ঠ ভেসে আসে। সেটা শুনে রাই বড় কড়া গলায় বলে ওঠে, কে আপনি? রিমিকে দিন ফোনটা। রিমি নামে এখানে তো কেউ নেই। আপনি বোধহয় ভুল নাম্বার ডায়াল করেছেন। মানেটা কি? এটা তো রিমিরই নাম্বার। আরও একটু আগেই আমাকে এই নাম্বারে কল করেছিল। আপনি কোথা থেকে বলছেন? তাহলে মনে হয় ক্রস কানেকশন হয়েছে। যাই হোক, আমি কলকাতা থেকে বলছি। আপনি? ও, আমিও কলকাতা থেকেই বলছি। যাই হোক, ভুলটা আমারই হয়েছে। আই এম সরি। ইটস ওকে, ক্রস কানেকশন তো হতেই পারে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি
আপনার নামটা কি জানতে পারি? না আসলে আপনার কণ্ঠস্বরটা না আমার এক চেনা মানুষের মতো লাগলো, তাই। রায়ন চ্যাটার্জি। নদী? রাই একটু থমকে গেল। এই নামটা, এই নামে তো একমাত্র একজনই ডাকতো তাকে। আজ একজন অচেনা মানুষ তাকে এই নামে ডাকছে। তবে কি? নিজেকে সামলে সে বলল, আর আপনি? আরে আমি আমি অর্ণব, ডক্টর অর্ণব সেনগুপ্ত। নামটা শোনা মাত্র রাইয়ের মনে হলো তার মনের মধ্যে উথাল পাথাল চলছে। এ কি সত্যিই অর্ণব? এত বছর পর কি করে সম্ভব এটা? ওদিক থেকে আওয়াজ আসে, নদী, কেমন আছিস? ভালো। তুই তুই এত বছর পর, মানে কিভাবে? মানে তুই সত্যি হলো? আমার বিশ্বাস হচ্ছে না। মানে কেমন আছিস তুই? আমি ভালো আছি। সত্যি এত বছর পর তোর সাথে আবার কথা হবে, তাও রং নাম্বার থেকে, ভাবতেই পারিনি। তুই সত্যি এখন ডক্টর? ও মাই গড, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ নদী। আর তোর খবর বল, নিশ্চয়ই তোর ড্রিম জব করছিস এখন, প্রফেসর ম্যাডাম। নদী, কি কিছু বলছিস না যে? কি বলবে রাই? যে কারণে তার সাথে বাবার দূরত্ব, সেটা কি খুশি হয়ে বলা যায়? একটা দীর্ঘশ্বাস ফেলে সে বলে, সব স্বপ্ন সত্যি হয় না অর্ণব। আমি প্রফেসর না, বলতে পারিস সিইও ম্যাডাম। আমাদের রবিনা ক্রিয়েশনের সবটা আমার ওপর। অফিসের সব দায়িত্বই আমাকেই সামলাতে হয়। আরে এটা দারুণ ব্যাপার, প্রফেসর টু সিইও। কংগ্রাচুলেশনস টু ইউ টু। এনিওয়েজ, ওসব ছাড়। তুই বল তো, তোর সেই পুরনো কথাগুলো মনে আছে? পুরনো দিনগুলো মনে আছে? সেই প্রথম আমাদের দেখা হওয়া, ঝগড়া করা, খুনসুটিপনা, ওগুলো মনে আছে? মনে নেই আবার? কিরকম ঝাল ঝাল আলাপ ছিল। দুজনের চোখের সামনেই ভেসে ওঠে 7 বছর আগের এক সকাল। 2-3 বার কলিং বেলের আওয়াজ পেয়ে ঘর থেকে বেরিয়ে আসে রাই। দরজা খুলতে যাবে এমন সময় তার মনে পড়ে মা বাবার তো অফিস থেকে ফেরার কথা নয় এই সময়। হঠাৎ কিছু একটা ভেবে কিচেন থেকে লঙ্কার গুঁড়োর প্যাকেট বের করে দরজার সামনে এসে দাঁড়ায় রাই। যদি আজে বাজে লোক হয় তাহলে ছুঁড়ে দেবে চোখে। মনে মনে অনেক কিছু ভেবে দরজাটা খুলেই দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ল রাই। একটা ছায়া মূর্তি ঘরের ভেতর ঢুকতে যাবে এমন সময় রাই প্যাকেটটা পুরো মাথায় ঢেলে দিল তার। সঙ্গে সঙ্গে একটা ছেলের গলা পাওয়া যায়। What the hell? এসব কি? উফ, আমার চোখ জ্বলছে প্রচন্ড। কে তুমি? হ্যাঁ, I am gonna kill you. বেশ করেছি, বাড়িতে কেউ নেই ভেবে চুরি করতে এসেছো, আবার কিল? তোমাকে কিল মেরে বাড়ি ছাড়া যদি না করি, আমার নামও রায়ন চ্যাটার্জি না। What? চুরি, কিল? লিসেন, উফ, এত জ্বলছে চোখটা। এই শোনো, আমি তোমাকে দেখতে পাচ্ছি না, না হলে নাহলে কি? কি নাহলে কি? হ্যাঁ, আমাকে মার্ডার করবে? তুমি কি সিরিয়াল কিলার? ও প্লিজ স্টপ টকিং রাবিশ। আমি কোনো কিলার না, আমি এই ফ্ল্যাটেই থাকি। মিথ্যে বলার জায়গাও পাও না। এই ফ্ল্যাটের সবাই কাকু কাকিমা বা দিদি আছে, একটাই দাদা আছে, তার আবার বিয়েও হয়ে গেছে। তোমার মতন বয়সের কোনো ছেলেই নেই এখানে। সত্যি বলো, নয়তো আমি পুলিশ ডাকবো কিন্তু। চোর 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 চোর। আরে স্টুপিড, আমি আজই এসেছি এখানে, নতুন শিফট করেছি। ও মা গো। এতক্ষণে রাই বুঝতে পেরেছে যে এই ছেলেটাই হলো তাদের নিচের ফ্ল্যাটের নতুন ভাড়াটিয়া। সকালে মা তার কথা, মানে এদের কথাই বলছিল।
ইস, এটা কি করলো সে? কিন্তু রাই এত সহজে দমে যাওয়ার মেয়ে তো নয়। সে জিজ্ঞাসা করলো, আচ্ছা, কিন্তু তাহলে তোমার তো নিচের ফ্ল্যাটে থাকার কথা, আমার ঘরের দরজায় নক করছিলে কেন? কি সাংঘাতিক মেয়ে! ও পুরো জ্বালিয়ে দিল। ছেলেটা চোখ রগড়াতে থাকে। তার রীতিমতো বেহাল অবস্থা। এবার তাকে দেখে একটু মায়াই হলো রাইয়ের। চশমাটা একটু তুলে সে নরম গলায় বলল, উপস। আচ্ছা, আমার সাথে এসো। এই যে জল, চোখে দাও, দেখবে জ্বালাটা কমবে। চোখে জল দিয়ে জ্বালাটা একটু কম হতে তাকালো ছেলেটা তার দিকে। রাইও তাকালো। একটা কালো টি শার্ট আর জিন্স পরে দাঁড়িয়ে আছে ছেলেটা। বয়সে তার থেকে একটু বড়ই হবে। রাই জিজ্ঞাসা করলো, কমেছে জ্বালাটা চোখের? সরি, আমি না বুঝতে পারিনি। ছেলেটা তখনও হাঁ করে তাকিয়ে আছে রাইয়ের দিকে। খেয়েই মেয়েটা নিজেই চোখে লঙ্কার গুঁড়ো ছুঁড়ে এখন আবার জিজ্ঞেস করছে চোখের জ্বালা কমেছে কিনা। রাই এবার একটু জোরেই বলে ওঠে, এই যে হাঁ করে আমার দিকে কি তাকিয়ে আছো? জ্বালাটা কমেছে চোখের? মানে দেখছিলাম ধানি লঙ্কা কেমন দেখতে হয়। পাই তবে আমি ভেবেছিলাম এটা আমাদের ফ্ল্যাট। এক্সট্রিমলি সরি। ইটস ওকে, আই এম সরি টু। হাই, আমি অর্ণব। অর্ণব হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকে। রাই হ্যান্ডশেক করে বলে, হাই, আই এম রাইন, নাইস টু মিট ইউ। হ্যাঁ, নাইসই বটে। এনিওয়েজ, বাই। অর্ণব সিঁড়ি দিয়ে নেমে যায়। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রাই ঘরে এসে দরজাটা বন্ধ করে দেয়। নিজের ভুলের জন্য নিজেকেই দুষতে থাকে সে। একটা আওয়াজে বর্তমানে ফিরে আসে রাই। বাইরে তখন বৃষ্টি পড়ছে। সে বলে, খুব মনে আছে। আচ্ছা, তোর মনে আছে সে অষ্টমীর দিন আমি কেমন ফুচকা খেতে গিয়ে কেস খেয়েছিলাম? তারপর শাড়ি পরে তো পরেই যাচ্ছিলাম। মনে থাকবে না আবার? সব মনে আছে। অর্ণবের মনে পড়ে অষ্টমীর একটা দিনের কথা। অষ্টমীর সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। লাল পাড় সাদা শাড়ি পরে নিজেকে একবার আয়নায় দেখে নিল রায়। কিছুক্ষণ দেখার পর চশমাটা খুলে ফেলল। না, খুব একটা খারাপ দেখাচ্ছে না তাকে ভেবে হাসি মুখে সিঁড়ি দিয়ে নামতে থাকে রাই। হঠাৎ তার সামনে একটা তারই বয়সী ছেলে লাল পাঞ্জাবি পরে কানে ফোন লাগিয়ে দাঁড়িয়ে পড়ে সিঁড়ির নিচের ধাপে। সেদিকে তাকাতে গিয়েই বিপত্তি। শাড়ি পায়ে আটকে প্রায় মুখ থুবড়ে পড়ার জোগাড় রাইয়ের। কিন্তু তার আগেই সে কারুর বাহুর মাঝে আবিষ্কার করে নিজেকে। কিছুক্ষণ দুজন দুজনকে হাঁ করে দেখতে থাকে। তারপর রাই কিছু বলার আগেই সে বলে ওঠে, আরে রে 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 রে, সাবধান ধানি লঙ্কা, পড়ে যেতে তো। উফ, ছাড়ো না আমাকে অনুপ। উফ, আমি পড়ে গেলে বা তোমার কি? না, আমার কিছুই না, তবে যার জন্য পড়তে সে আমার ভাই কি না, তাই আর কি। রাই চোখ পাকিয়ে বলতে থাকে, কে তোমার ভাই তাতে আমারই বা কি? তুমি নিজের কাজ করো গিয়ে। অর্ণবর কথা শুনে মুচকি হেসে ওকে ছেড়ে দেয়। রাই চলে গেলে সে সামনে মনে মনে বলে, স্টুপিড একটা। সে কথা মনে পড়তে অর্ণব আর রাই নিজের মনেই হাসতে থাকে। কিছু বল। না মানে এখন শিখে গেছি সামলানো। অনুপ, একটা কথা বলবো? তোর ফোন নাম্বারটা দিবি? মানে যদি তোর কোনো প্রবলেম না থাকে। আমি বলতে বলতেই হঠাৎ কলটা কেটে যায়। অর্ণব দেখে ফোনের চার্জ শেষ। শিট বলে ফোনটা চার্জে বসায় সে। ইস, আর একটু পর যদি কাটতে পারত। যদিও
টানা 2 দিন তাকে সার্ভিস দিয়েছে। মোবাইল চার্জে দেওয়ার কথা প্রায়ই সে ভুলে যায়। রাইয়ের নাম্বারও তো নেই তার কাছে। একটা বিরক্তিকর মুখ করে অর্ণব বারান্দায় গিয়ে একটা সিগারেট ধরায়। তারা ভরা আকাশের দিকে তাকিয়ে কোনো এক ভাবনায় ডুবে যায় সে। ওদিকে রাই ফোন কেটে যেতে একটু অবাক হয়। এরকম হঠাৎ কেন কেটে দিল অর্ণব ফোনটা? নাম্বার চাইলাম বলেই কি? না না, তা কেন হবে। ফোনটা নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে রাই। এত বছর পর সবটা আগের মতন হতে গিয়েও যেন হলো না। যদি আবার না, কালকে প্রস্তুতি নিতে হবে। এসব নিয়ে পরে ভাবা যাবে। ফোনটা দূরে সরিয়ে রেখে ড্রয়ার থেকে একটা ছবি বার করে সে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমের দেশে চলে গেল রাই, সে নিজেই বুঝতে পারে না। ষষ্ঠীর দিন সকাল সকাল বাড়ি চলে আসে রাই। বাড়িতে তখন তাকে নিয়ে প্রচুর উন্মাদনা। মা, বাবা, দিদা সবার কাছে আদর খেয়ে নিজের ঘরে এসে বসে রাই। কাল তো সপ্তমী। তবে পুজোয় ছুটি দিলেও রাই ঘরে ল্যাপটপ নিয়ে বসে একবার সমস্ত কাজ খুঁটিয়ে দেখতে থাকে। তখনই তার চোখ যায় ফোনটার দিকে। কই, কোনো আননোন নাম্বার থেকে কল তো আসেনি। বেজার মুখ করে ফোনটা রাখতে গিয়ে হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে। আচ্ছা, আগের দিন তো রিমির নাম্বার ডায়াল করতে গিয়ে অর্ণবের কাছে কল গিয়েছিল। আরেকবার যদি রিমির নাম্বারে ডায়াল করে, ভাবতে ভাবতে রিমির নম্বরটা ডায়াল করেই ফেলল রাই। কিন্তু এবারে ওদিকের কণ্ঠস্বর কোনো মহিলার। ফোনের অপর প্রান্ত থেকে আওয়াজ আসে। রাই, কেমন আছিস? ভালো। রিম, আমি না পরে কল করছি তোকে, কেমন? আরে কিন্তু রাই। রাই ফোনটা ততক্ষণে রেখে দেয়। হঠাৎ আবার ফোনে ঝনঝন, কিন্তু এবার স্ক্রিনে রাইয়ের অ্যাসিস্ট্যান্ট শ্রীপর্ণা। রাই ফোনটা তুলে একটু বিরক্ত হয়ে বলে, কি ব্যাপার শ্রীপর্ণা? আই এম অন লিভ অ্যান্ড ইউ নো ইট, রাইট? তাহলে আজকের দিনে এন এমার্জেন্সি? নো ম্যাম, অ্যাকচুয়ালি একজন বলেছেন আপনার সাথে কথা বলতে চান, আপনার নাম্বার দিতে। ওনার নাকি আপনার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, বাট আই কান্ট ডু উইদাউট ইউর পারমিশন। সো ও, কে তিনি? নাম কি? ম্যাম, উনি বললেন ওনার নাম ডক্টর অর্ণব সেনগুপ্ত। হোয়াট? আনন্দের চোটে এতটাই জোরে বলে ফেলেছে কথাটা রাই খেয়ালই করেনি। খেয়াল হলো ওর মা যখন এলেন ওর ঘরে। ওনার মুখ দেখেই বোঝা যায় মেয়ের চিৎকারে উনি যথেষ্ট ঘাবড়ে গিয়েছেন। রাই সেটা দেখে তাড়াতাড়ি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলল, ওকে, মানে তুমি ওনার নাম্বারটা আমাকে দাও, আমি দেখে নেব। ওকে? শ্রীপর্ণা হোয়াটসঅ্যাপে নম্বর পাঠিয়ে দিতেই সঙ্গে সঙ্গে ডায়াল করল রাই। একটা ভারী গলার আওয়াজে কেউ বলে ওঠে, হ্যালো, কি বলছেন? এক মুখ হাসি নিয়ে ফোনটা কানে নিয়ে রাই বলল, হ্যালো অর্ণব, আমি রাই। রাই, তুই সত্যি কল করেছিস আমাকে? আমি তো ভাবলাম সেদিনের পর আর হয়তো কথাই হবে না। যাই হোক, বাড়ি গেছিস তুই? হ্যাঁ হ্যাঁ গেছি, কিন্তু তুই সেদিন কলটা কাটলি কেন কিছু না বলে? আমি সো সরি यार, আসলে চার্জ শেষ হয়ে গেছিল, না হলে তোর কল আমি কাটবো। আচ্ছা, এটাই তোর নাম্বার তাই তো? না, এটা আমার দাদুর পিসির নাতনির নাম্বার। অর্ণব ওর কথা শুনে হাসতে হাসতে বলল, নদী, তুই একটুও বদলাসনি 7 বছরেও, এখনো একই আছিস। হ্যাঁ রে, তুইও বদলাসনি। কিছুক্ষণ কথা বলার পর বাই বলে কল রেখে দেয় অর্ণব। আজ সে ভীষণ খুশি। মনে মনে ভাবে, কত কথা 7 বছর ধরে বলতে পারিনি ওকে,
সেগুলো বলার জন্য কি ভগবান আবারও নদীর খোঁজ দিল আমাকে? সপ্তমীর সকালে তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে নেয় রাই। সারা বছর কাজের সূত্রে ব্যস্ত থাকলেও বছরের এই 4টে দিন সে পুরো কিশোরী হয়ে ওঠে। বন্ধুদের সাথে আড্ডা থেকে সেলফি, কিছুই বাদ যায় না। আজও রাই তার বেস্ট ফ্রেন্ড মেঘনা আর তার মাস্তুতো দিদি এই দুজনের সাথে প্যান্ডেল হপিংয়ে বেরিয়েছে। ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে সে এক জায়গায় বসে পড়ে। মেঘনা ওদিকে সেলফি তুলতে ব্যস্ত। একটু ভেবে অর্ণবকে ফোন করে রাই। কলটা রিসিভ করতেই রাই জিজ্ঞেস করে, আচ্ছা তুই কি এখন কলকাতায়? হ্যাঁ, পুজোর সময় কলকাতা ছেড়ে কোথায় যাবো বলতো? না মানে বলছি যে বিকেলে ঠাকুর দেখবি? একটু ইতস্তত করে বলে রাই। অর্ণব তার কথা শুনে কিছুটা হলেও অবাক হয়েছে। তুই আমার সঙ্গে ঠাকুর দেখতে যাবি? কেন, অসুবিধা আছে? আরে না না, এটা তো ভালো কথা, কিন্তু মানে আচ্ছা সেবারের মতন আবার কেস খাওয়াবি না তো? রাইয়ের মনে পড়ে সেই বছর সপ্তমীর রাতে ঠাকুর দেখার ঘটনা। মেঘনা, সেই তখন থেকে ছবি তুলছিস, একটু ওইদিকে চল না, কিছু খাই। কিন্তু মেঘনা তখনও ছবি তুলতে ব্যস্ত। কোমড়া মুখ করে বসে পড়ে রাই। খিদে পেট রীতিমতো চুই চুই। সামনে ফুচকার দোকান দেখে সেদিকে হাঁটতে থাকে রাই। দোকানের সামনে গিয়ে বলে, কাকু আমাকে বেশ করে ঝাল দিয়ে জল ফুচকা দিও তো। ফুচকাওয়ালা তার হাতে শাল পাতা দেয়। তারপর দেখতে দেখতে একটা দুটো করে পরপর প্রায় 20টা ফুচকা খেয়ে পেট যখন ভর্তি, তখন রাই দেখে সে যে পার্স আনতেই ভুলে গেছে। কি করবে ভাবছে, এমন সময় দূরে অর্ণবকে তার মায়ের সাথে দেখতে পায় সে। কিছু একটা ভেবে দৌড়ে অর্ণবের কাছে গিয়ে বলে, বলছি যে আমাকে একটা হেল্প করবে? রাইয়ের গলা শুনে পিছন ফিরে তাকে দেখে অবাক হয় অর্ণব। তারপর শান্তভাবে বলে, না মানে আমি না আমার পার্সটা আনতে ভুলে গেছি, একটু আমার ওই ফুচকার টাকাটা দিয়ে দেবে? আমি বাড়ি গিয়ে দিয়ে দেবো। বুঝলাম, কিন্তু আমি তোমাকে হেল্প করবো কেন? তুমি তো আমার চোখে লঙ্কার গুঁড়ো দিয়েছো। তার জন্য তো সরিও বলেছি, প্লিজ দিয়ে দাও না। একটা শর্ত, তোমাকে আমার বন্ধু হতে হবে আর আমাকে তুই করে রাখতে হবে। ওকে, আগে টাকা দেবে, তারপর? আলাদা স্টাইলে পকেট থেকে ওয়ালেট বের করতে গিয়ে চক্ষু চড়ক কাজ। পকেট ফাঁকা, নির্ঘাত পকেট মারি হয়েছে। রাই তার কোঁচকানো ভুরু দেখে বলে, কি হলো? অর্ণব কাঁচুমাচু মুখ করে বলে, আমার ওয়ালেটটা না মনে হয় চুরি হয়ে গেছে। কি হবে এবার? সে কি সর্বনাশ! হঠাৎই অর্ণব রাইয়ের হাত ধরে ছুটতে থাকে। ভিড়ের মধ্যে কেউ ওদের দেখতে পায় না। ফুচকাওয়ালার নজর থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দেয় তারা। লিফটে উঠে অর্ণব বলে, সরি, আমি না তোমাকে ঠিক হেল্প করতে পারলাম না। রাই তার দিকে তাকিয়ে বলল, আরে তুই তো আজব, বন্ধুত্বে কেউ সরি বলে নাকি? বন্ধু? রাই এগিয়ে এসে হাত বাড়িয়ে দিয়ে বলে, লেটস বি ফ্রেন্ড। অর্ণব হ্যান্ডশেক করে। পরের দিন অবশ্য ওরা ফুচকার টাকা দিয়েও এসেছিল, এটা সত্যি কথা। তবে এবারে শুধু ফ্ল্যাটমেট না, বন্ধু হিসেবেও। ভাবনা থেকে বেরিয়ে আসে রাই। ঢাকের আওয়াজে মন্দিরে তখন পুজো শুরু হয়েছে। সেদিকে তাকিয়ে রাই বলে, আচ্ছা কখন যাবে বল? সন্ধ্যা থেকে দেরি থাকবে কিন্তু। সন্ধেবেলায় ঠিক সময় রেডি হয়ে ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে আছে রাই। The number you are trying to reach is not available at the moment. Please try again later. 3বার ফোন করার পর বিরক্ত হয়ে ফোনটা ব্যাগে ঢুকিয়ে রাখে রাই।
এতক্ষণ হয়ে গেল আসার কোনো নামগন্ধই নেই। আচ্ছা, আসবে তো আদেও? কিছু হয়নি তো আবার? রাই নিজের মনেই বলতে থাকে। আমি এত কেন ভাবছি ওকে নিয়ে? হয়তো আমার বেস্ট ফ্রেন্ড বলে। হাই, আর ইউ নবী? চেনা ডাক শুনে ঘুরে তাকায় রাই। এই সেই অর্ণব। কোথায় সেই বাচ্চাদের মতো মুখ, সেই 18 বছরের কিশোর। তার সামনে যে দাঁড়িয়ে আছে সে রীতিমতো হ্যান্ডসাম একজন পরিণীত যুবক। গালে হালকা দাড়ি, চোখে রিমলেস চশমা, পরনে ফর্মাল পোশাক। তবে হাসিটা আজও একই রকম, মনে মনে ভাবছিল রাই। সরি রে, আমার লেট হয়ে গেল অনেকটা। ইটস ওকে। তুই বল কেমন আছিস? কতদিন পর দেখা তোর সাথে। আমি তো অলওয়েজ ফাইন। তুই? আমি তো বিন্দাস। কিন্তু তুই ফোন কেন করে ধরছিলি না? আরে এত আওয়াজে শুনতে পাইনি। ও আচ্ছা, চল এবার, অনেক লেট হয়ে গেল। চ। বাই দ্য ওয়ে, তোকে খুব সুন্দর লাগছে কিন্তু আজ। অর্ণবের মুখে নিজের সম্পর্কে শুনে বড্ড ভালো লাগে রাইয়ের। কেন সে নিজেও জানে না, তবু নিজের ভালো লাগা চেপে সে বলে, থ্যাঙ্কস, তোকেও। রাই অর্ণবের দিকে না তাকিয়েই কথাগুলো বলে, কিন্তু তাকালে দেখতে পেত সে যে ওর দিকেই তাকিয়ে আছে। রাই আর অর্ণব সেই আগের মতন খুনসুটিতে মেতে ওঠে। আজ রাই অর্ণবকে ফুচকা খাওয়ায়। খাওয়ার শেষে বলে, 7 বছর আগে তুই খাইয়েছিলি, আজ আমি খাওয়ালাম, ব্যাস ঋণ শোধবোধ। রাই হাসলেও অর্ণবের মনটা ভারী হয়ে যায়। মুখে যদিও সে কিছু বুঝতে দেয় না। রাইকে বাড়িতে পৌঁছে দিয়ে সে নিজের ঘরে চলে আসে। ঘরে রাখা মা দুর্গার মূর্তির দিকে তাকিয়ে বলে ওঠে, ওকে কোনো দিন কিছুই বুঝবে না মা। 7 বছর আগে যখন আমি চলে যাব বললাম, তখন একবারও আটকায়নি। আজও কেউ বুঝবে না যে আমি না। এসব আমি আর ভাববো না। যাই হয়ে যাক, এই মুহূর্তগুলো আমি যত্ন করে রাখবো। আমি আর আমার বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে যেতে দেবো না। অষ্টমীর সকাল। রাই আর অর্ণব একসাথে অঞ্জলি দেয়। অঞ্জলি দেওয়া শেষ হতেই অর্ণব বলে, বাহ, আজ শাড়ি বেশ সামলালি তো, ভালোই লাগছে দেখতে। থ্যাংক ইউ। একটা কথা বলবো? বল। তোকে না আজ পুজোর সেই প্রথমবারের মতন দেখাচ্ছে। সেদিনও তুই লাল পাঞ্জাবি পরেছিলি। তোর এত কিছু মনে আছে রাই? কেন মনে রেখেছিস এত কিছু? জবাব না দিয়ে অল্প হাসে রাই। অর্ণব বলে ওঠে, রাই, কাল বিকেলে প্রিন্সেপ ঘাট যাবি? যাব। আচ্ছা, এবার আমি আসি। এখনই চলে যাবি? মা, তুই তো তোর মাসি মেশোকে পিক আপ করতে যাবি বললি। 10টায় নাকি ফ্লাইট। টাইম তো হয়েই এলো। ও, তো এবার আমি আসি। অর্ণবের মনে হলো একবার বলতে যে এত কিসে তাড়া যাবার, কিন্তু মনের কথা মনেই রেখে সে শুধু বলল, সাবধানে যাস। নবমীর দিন সকাল। ভীষণ ব্যস্ত অর্ণব। বাড়িতে অনেক লোকজন, মাসি মেশো আরও অনেকে, কিন্তু অর্ণবের সেদিকে মনই নেই। তার শুধু মনে হচ্ছে রাই কি আদেও আসবে আজ। ফোনের স্ক্রিনটা তখন থেকে দেখেই যাচ্ছে অর্ণব, কিন্তু কলটা করতে গিয়েও করা হচ্ছে না। যদি না আসে? পরক্ষণেই সে ভাবে, না, আমি নেগেটিভ কিছু ভাববই না। যদি না আসে না আসবে। একটা দীর্ঘশ্বাস ফেলে ঘরে চলে যায় অর্ণব। আরে, সেই তখন থেকে চুপ করে আছিস, কিছু বলবি না? বলবি না? অদ্ভুত। রাইয়ের এমন প্রশ্নে থমকে যায় অর্ণব। শেষ অবধি সত্যি প্রিন্সেপ ঘাটে এসছে ওরা, আর এসে থেকে যা বক বক করার রাই করছে।
অর্ণব চুপচাপ দাঁড়িয়ে আছে নদীর পাড়ে। রাই বিরক্ত হয়ে বলে, তুই কি মনোব্রত পালন করার জন্য এলি এখানে? কোথায় ভাবলাম এত সুন্দর জায়গা ঘোরাতে নিয়ে এলি, ছবি তুলবি, গল্প করব, তা না, শুধু চুপ করে দাঁড়িয়ে আছে। আরে বল কিছু। অর্ণব ওর দিকে তাকিয়ে একটু ঢোক গেলে, তারপর বলতে শুরু করলো, আমি জানি না তুই আমার কথা শুনে কি বলবি, কোনোদিন আমার সাথে কথা বলবি কিনা, কিন্তু 7 বছর ধরে আমি আর নিজের ভেতরে এই কথাগুলো লুকিয়ে রাখতে পারছি না রে। শুধু একটা রিকোয়েস্ট, প্লিজ আমাদের ফ্রেন্ডশিপটা ভাঙিস না। আচ্ছা, কি কি বলবি তুই? এরকম সাসপেন্স না দিয়ে বল না প্লিজ। অর্ণব এবার একটা লম্বা শ্বাস নিয়ে বলতে থাকে, নদী, তুই কিভাবে, কেমন করে, কেন আমার কাছে স্পেশাল আমি জানি না, শুধু এটুকুই জানি তুই আমার সব থেকে শান্তির একটা জায়গা। তোর প্রথম দিন চোখে লঙ্কা গুঁড়ো দেওয়া, তোর ছেলে মানুষই, তোর শাড়ি সামলানোর অদক্ষতা, তোর হাসি, এই সব কিছু প্রেমে পড়েছিলাম সেই 7 বছর আগে থেকে। আজ তুই হয়তো অনেক পরিণত, স্বাবলম্বী, কিন্তু এই 7 বছরের একটা দিনও এমন নেই যেদিন আমি তোকে মিস করি। আজও তোর অষ্টমীতে খুলে যাওয়া নুপুরটাও আমার কাছে আছে। বলতে বলতে পকেট থেকে একটা নুপুর বার করে অর্ণব। সেটা দেখে আর অর্ণবের কথা শুনে রাই হাঁ হয়ে যায়। সে ভাবতেও পারেনি অর্ণব তাকে পছন্দ করত। রাইকে চুপ দেখে অর্ণব আবারও বলে, বাবার ট্রান্সফার হয়ে যাওয়ার কথাটা যেদিন তোকে বলেছিলাম, সেদিন মনে হয়েছিল শুধু একবার তুই যদি বলিস না যেতে, আমি থেকে যেতাম যেভাবে। কিন্তু তুই তখন সৌমকে প্রায়োরিটি দিতিস। বুঝেছিলাম তোর মনে ও ছিল। ওই একটা মাস আমি কখনো বলবো না। ভেবেছিলাম কোনো দিন তোকে এসব কথা বলবো না, কিন্তু আজ না বললে হয়তো আর কখনো বলা হবে, তাই আজ বলছি। আই লাভ ইউ গাই। রাই নিজের কানকে বিশ্বাস করতে পারে না। এগুলো কি শুনছে ও? কিন্তু অর্ণবের চোখের দিকে তাকিয়ে কথাগুলো অবিশ্বাস করতে পারে না রাই। অর্ণব একরাশ ভালোবাসা ভরা চোখে তার দিকেই তাকিয়ে আছে, যে চোখের দিকে তাকালে যে কেউ হারিয়ে যাবে। রাই কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর সেখান থেকে দৌড়ে চলে যায়। ওর এভাবে চলে যাওয়া দেখে অর্ণবের মনটা ভেঙে যায়। সে একবার ডাকার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। বাড়ি এসে ফোনটাকে ছুঁড়ে বিছানায় ফেলে দেয় সে। নিজের ওপর বড্ড রাগ হয়। কেন কেন বলতে গেল এসব? না হয় রাই ওর বন্ধু হয়েই থাকতো। সেটুকুও হারিয়ে ফেলল ও নিজের দোষেই। চোখে আসা জলটা মুছে একটা নম্বরে কল করলো সে। কালকে টিকিটটা বুকিং করে দে, আই হ্যাভ টু বি দেয়ার। ফোনটা রেখে হালকা হাসে অর্ণব, তারপর ঘুমিয়ে পড়ে, মুখে একটা প্রশস্তির হাসি নিয়ে। আজ দশমী। মা দুর্গার সাথে সাথে প্রতিটা ঘরে বিষাদের ছোঁয়া। 1 বছর পর মা আসবেন। কাল বিকেলের পর থেকে একবারও মেসেজ বা কল করেনি রাই। অর্ণব ভাবতে থাকে একটা ভুল পদক্ষেপের জন্যে রাই তার থেকে দূরে চলে গেল, কিন্তু পরে পস্তিয়ে আর কি লাভ। ভারী মন নিয়ে ছাদের ঘরে উঠে ল্যাপটপ নিয়ে বসে আছে সে। টিকিটের কনফার্মেশন চলে এসছে। সেটা এক ঝলক দেখে অর্ণব, তারপর নিজের মনেই বলে, তোকে আমি হার্ট করতে চাইনি নদী, কিন্তু না চাইতেও করেছি, তাই আমি চলে যাচ্ছি। তুই ভালো থাকিস। এমনিও যেতে হতো, না হয় কদিন আগেই গেলাম। ভাবনার মাঝেই হঠাৎই একটা ছায়া দেখতে পায় অর্ণব। একটা মেয়ে ছুটতে ছুটতে এদিকেই আসছে। কাছে এলে অর্ণব চিনতে পারে রাই।
রাই একটা সাদা চুড়িদার পরেছে আজ, সাথে লাল ওড়না। আলাদাই স্নিগ্ধ সুন্দর লাগছে আজ তাকে। সেদিকে তাকিয়ে চোখ ফেরাতে পারে না অর্ণব। ওদিকে রাই ততক্ষণে রীতিমতো হাঁপাচ্ছে। খানিক ধাতস্থ হয়ে সে অর্ণবের কাছে এসে ওকে একটু ধাক্কা দিয়ে বলল, স্টুপিড ইডিয়ট রাস্কেল, ফোনটা সুইচ অফ করেছিস কেন? সেই সকাল থেকে কল করছি, আমাকে কল করার সুযোগ না দিয়ে আবার চলে যাচ্ছিস। এইদিকে যা হোক বলে ম্যানেজ করেছি, আন্টি না বললে তো জানতামই না মহারাজ ছাদে বসে আছেন। খানিকক্ষণ স্ট্যাচুর মতন দাঁড়িয়ে থাকে অর্ণব। কি বলছে এসব রাই? তবে কি না, আগে থেকে কিছু ভাববে না সে। নিজেকে সামলে অর্ণব বলে ওঠে, নদী, তুই ঠিক আছিস তো? আর এত সকালে এখানে হঠাৎ? চুপ কর, একদম চুপ করে থাক। আমার কেয়ার করার কোনো দরকার নেই তোর, বুঝলি? তারপর একদম ছোট্ট বাচ্চার মতন অর্ণবকে জড়িয়ে ধরে তার বুকে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে রাই। অর্ণব পুরো স্থির হয়ে যায়। রাই এভাবে তাকে জড়িয়ে ধরবে সে ভাবেইনি। অন্যদিকে রাই বলতে থাকে, তুই আবার আমাকে ছেড়ে চলে যাচ্ছিস, তাই না? সেই 7 বছর আগের মতো। জানিস সেই দিন তুই যখন বললি তোরা চলে যাবে, আমি কত কেঁদেছি, কিন্তু তোকে জানতে দিইনি যাতে তোর মন খারাপ না হয়। যেদিন তোরা চলে গেলি তারপর থেকে ওই ঘরটায় আমি থাকি, যাতে অন্য কেউ তোর স্মৃতি যেখানে সেখানে না আসতে পারে। আর আজ এখানে এসে শুনলাম তুই আবার চলে যাবি। কেন কেন আমায় ছেড়ে বারবার চলে যাস কেন তুই? এই তোর ভালোবাসা? সমুদ্র নদীকে ছেড়ে কোথায় যাবে? যেখানেই যাক, অর্ণব বারবারই তার নদীর কাছে ফিরবে। তুই তো সেই উচ্ছল চঞ্চল নদী, আর আমি সেই সমুদ্র যে এক বুক ভালোবাসা নিয়ে আজও তোর অপেক্ষায়। বলে রাইকে আরো শক্ত করে জড়িয়ে ধরে অর্ণব। রাই বলে, আচ্ছা নদী যদি কখনো গতিপথ ভুল করে, সমুদ্রে তাকে ঠিক পথে নিয়ে যাবে তো? নদীর সব দুঃখ সমুদ্র কি সারা জীবন বহন করবে? রাইয়ের কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে অর্ণব বলে, নদী তার সব দুঃখ যন্ত্রণা সমুদ্রকে দিক, সে সব নিয়ে নদীকে শুধু এক মুঠো খুশি দেওয়ার চেষ্টা করে যাবে। সেই 7 বছর আগে দশমীতে আমরা একে অপরের থেকে দূরে গিয়েছিলাম, আর আজ আবারও সেই দশমীতেই আমি তোকে ফিরে পেলাম নদী। আমরা আর কখনো একে অপরকে ছেড়ে চলে যাব না অর্ণব, কখনো না। আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। এবার আমার একটা কথা রাখবি নদী? কি? কাকুর ওপর আর রাগ করে থাকিস না। আমি জানি তুই প্রফেসর হতে চেয়েছিলিস, ভীষণ ব্রাইট স্টুডেন্ট তুই, কিন্তু কাকুর পর ওনার এত কষ্ট করে দাঁড় করানো কোম্পানি কে দেখবে বল? আর তুই তো বলিস মা দুর্গা যা করেন ভালোর জন্যই করেন। পাপার ওপর আমার অভিমান হয়েছিল ঠিকই, কিন্তু আজও পাপাকে আমি অতটাই শ্রদ্ধা করি। কিন্তু হ্যাঁ, একটু বেশি জেদ দেখিয়ে ফেলেছি। আই এম সরি। সরিটা আমাকে না বলে কাকুকে বলবি। আর তোদের ভাবনা হলে আমার নদী পার্মানেন্টলি আমার হবে কি করে? রাই সেটা শুনে লাজুক হয়ে হাসে। অর্ণবর মুখটা তোলে। তারপরে রাইয়ের সামনে হাঁটু গেড়ে বসে অর্ণব পকেট থেকে নুপুরটা বের করে রাইয়ের পায়ে পরিয়ে দেয়। তারপর একটা হাত সামনে বাড়িয়ে বলে, সো সিইও ম্যাডাম ওরফে ধানি লঙ্কা ওরফে আমার রাইন নদী, উইল ইউ ম্যারি মি? রাই তার হাতে হাত রেখে বলে, ইয়েস ডক্টর সেনগুপ্ত। সেই সময় দূরে ঢাক বাজতে থাকে। মা দুর্গাকে ভাসানের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আজ মাও তার প্রেম তার স্বামীর কাছে ফিরবেন, ঠিক যেমন হারিয়ে গিয়েও আবার নদী তার সাগরের কাছে ফিরে এসছে।
এভাবেই সব অর্ণব তার রায়কে যেন ফিরে পাক, আর আমরাও বাকিদের মতন বলি আসছে বছর আবার হবে। এই গল্পের মাধ্যমে নিজেদের ভালোবাসাকে খুঁজে পেয়েছেন? যদি পেয়ে থাকেন তাহলে পুজোর ভিড়ে হারিয়ে যেতে দেবেন না, কারণ ওটাই আপনাদের জীবন। সূত্রধার, গল্পপাঠ ও মিস্টার সিংহানিয়া, আমি রনিত। অর্ণব সম্রাট, রাই উর্মিতা, রাইয়ের মা ও শ্রীপর্ণা বর্ণালী, আবহে সায়ন। আজকের গল্প সম্পূর্ণা রায়ের লেখা হারিয়ে ফেরা। পরিচালনায় টিম রাতের গল্প, পোস্টার ডিজাইন এবং অন্যান্য কাজে টিম রাতের গল্প, আবহে সায়ন। আর মনে রাখবেন শ্রোতা বন্ধুরা, আপনারাই এই চ্যানেলের আশা, এটাই আপনাদের কাছে আমাদের ভালোবাসা। গল্প ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আপনাদের ভালোবাসার স্বরূপ হিসেবে 2 কথা যদি লিখে যান কমেন্ট সেকশনে, খুব আনন্দ পাবো আমরা। শুভরাত্রি, ভালো থাকবেন। টিম রাতের গল্প।